আসসালামু আলাইকুম ডিয়ার লিসনার্স, আশা করি আপনার সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আরজি রিন বলছি ভয়.নিট ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের 7 নম্বর এপিসোড নিয়ে। যে এপিসোডে আসলে আমাদের 4টা ঘটনা আপনারা শুনতে পারবেন আজকে। তো ঘটনায় যাওয়ার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি আমাদেরকে ইমেল করতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boy.net@gmail.com, which is BHOYDOTNET@gmail.com। এছাড়া যদি আপনারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ফেসবুক অ্যাড্রেসটি একটু মনে রাখতে হবে। যে অ্যাড্রেসটি হচ্ছে facebook.com/boy.net, which is BHOYDOTNET। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমাদের প্রথম ঘটনায়। যে ঘটনাটি আমাদেরকে আসলে পাঠিয়েছেন রায়হান নামের একজন ভাই। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমার নাম রায়হান, আমি দক্ষিণ মানিকগঞ্জ থেকে বলছি। আজকে যে ঘটনাটি শেয়ার করছি সেটা আমার গ্রামের একজন ভাইয়ের কাছ থেকে শোনা। ঘটনাটা যার সাথে ঘটেছে ওনার নাম হচ্ছে দুলাল মিয়া। তিনি একজন ট্রাক্টর চালক। ঘটনাটি দুলাল মিয়া যেভাবে বলেছে আমি ঠিক সেভাবেই ওনার ভাষাতেই বলার চেষ্টা করছি। আমি দুলাল মিয়া, আমি ট্রাক্টর চালাই, আমি একজন ট্রাক্টর চালক। বলে রাখা ভালো, এই গ্রামে আমি একমাত্র ট্রাক্টর চালক। এই কারণে আমার কাজের চাপটা অনেক বেশি। আমার কাজের চাপ যেহেতু অনেক বেশি, সেহেতু আমার দিন এবং রাত 2 বেলাতেই ট্রাক্টর চালাতে হয়। আমি 2009 সাল থেকে এই পেশাতে আছি, কিন্তু 2015 সালে আমার সাথে ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে যা আসলে কখনোই ভোলার মতো নয়। আমার সাথে ঘটনাটি যেদিন ঘটে সেদিন আমি চিন্তা করেছিলাম সন্ধ্যা 7টা থেকে রাত 1টা পর্যন্ত ট্রাক্টর চালাবো এবং এরপরে আমি বাসায় চলে যাব আর ঘুমাবো। সন্ধ্যে 7টার দিকের আশেপাশে সবাই যার যার মতো বাসায় চলে যায় এবং আমি শুধু একাই খেতে ট্রাক্টর চালাচ্ছিলাম। কেন জানি সেদিন একটু বেশি অন্ধকার মনে হচ্ছিল পরিবেশটা। হয়তো সেদিন অমাবস্যা ছিল আর এই কারণেই হয়তো এত অন্ধকার লাগছিল পরিবেশটা আমার কাছে। আমি আমার মতো ট্রাক্টর চালাচ্ছিলাম এবং মাঝে মাঝে বিশ্রামও নিচ্ছিলাম। এরকম করতে করতে রাত 11টা বেজে যায়। 11টার পর হঠাৎ আমার ট্রাক্টরটা বন্ধ হয়ে যায়। আমি নামলাম ট্রাক্টর থেকে দেখার জন্য যে ট্রাক্টরে কি হয়েছে, কিন্তু কিছুই বুঝলাম না যে কি হচ্ছে। পরবর্তীতে আমি যন্ত্রপাতি আনতে গেলাম ট্রাক্টরে কি হয়েছে ভালোভাবে সেটা দেখার জন্য। যন্ত্রপাতি আমি রেখেছিলাম সেখানে যেখানে আমি বিশ্রাম নেওয়ার জন্য বসি, কিন্তু অবাক করার মতো বিষয় হচ্ছে আমি সেখানে কি দেখতে পেলাম আমার যন্ত্রপাতিগুলি সেখানে নেই। আমি খুবই অবাক হলাম। তখন ভাবলাম এই এত রাতে আমার যন্ত্রপাতি কি নিবে এখান থেকে? আশেপাশে তো কেউই নেই। আমি একটু আশেপাশে আমার মোবাইলের আলো ধরি এবং আমি আবছা আলোতে একটু দূরে কি যেন দেখতে পেলাম। দেখে মনে হচ্ছিল কোনো একটা মানুষ সাদা কাপড় পরে নিচের দিকে মুখ করে কিছু একটা করছে। আমি ভয়ে ভয়ে মুখ থেকে হালকা সরে পড়লাম, কে ওখানে? কোনো উত্তর পেলাম না। আবার বললাম, কে ওখানে? আবার কোনো উত্তর আসলো না। আমি এরপর একটু দেখার জন্য এগিয়ে গেলাম, 1 পা 2 পা করে। যখন এই সাদা কাপড় পরা জিনিসটার কাছে পৌঁছালাম, খেয়াল করলাম আমার যন্ত্রপাতির ব্যাগটা ওই সাদা কাপড় পরা জিনিসটার পাশেই পড়ে আছে এবং সাদা কাপড় পরা জিনিসটার হাতে আমার যন্ত্রপাতির একটা অংশ। যখন ভালো করে খেয়াল করলাম তখন দেখি সে যেন কিছু একটা খাচ্ছিল নিজের দিকে মুখ করে। আমি দেখতে পেলাম ওই জিনিসটা একটা কুকুরকে ধরে খাচ্ছে। অল্প সময়ের মধ্যেই এত কিছু দেখার পর আমার খুব ভয় লাগলো। আমি তখন বুঝলাম জিনিসটা কোনো মানুষ নয়, এটা অন্য কিছু। তখনই ওই জিনিসটা আমার দিকে মুখ ফিরে তাকালো এবং আমি দেখতে পেলাম বড় বড় সাদাদারি চোখ আমার দিকে তাকিয়ে আছে। মুখ দেখে মনে হচ্ছিল যে কেউ তার মুখে খুব জোরে জোরে কুপিয়েছে, এতটাই ভয়ানক মুখ ছিল জিনিসটা। এরপর সে আমার দিকে তাকিয়ে পেছন ফিরে বিদঘুটে একটা হাসি হাসলো এবং ভয়ানক সুরে বলল, কি রে, একটি শান্তিতে মাংস খাচ্ছি, তাও খাইবার দিবি না? খারা, এবার তোরে খামো। এই কথা শোনার পর আমি খুব জোরে চিৎকার দিলাম এবং শরীরের যত শক্তি আছে সেই শক্তি দিয়ে দৌড় দিলাম। দৌড় দেওয়ার সময় আমি নিজেকে ঠিক রাখতে না পেরে অজ্ঞান হয়ে যাই। পরদিন সকাল 10টার দিকে আমি নিজেকে আবিষ্কার করলাম আমার খাতে এবং দেখতে পেলাম আমার ঘরে আমার পরিবার সহ এলাকার কিছু লোকজন উপস্থিত। আমার জ্ঞান ফেরা দেখিয়ে আমার মা বাবা খুবই খুশি হলেন এবং আমাকে জানানো হলো যে আমি গত রাতে নাকি আর বাসায় ফিরিনি। সেই জন্য আমার বাবা সকালে আমার খোঁজ নিতে গিয়েছিলেন যে আমি ঠিক আছি কিনা। আমার বাবা যখন দেখতে গেলেন আমাকে ততক্ষণে ভোর হয়ে গেছে। উনি গিয়ে দেখেন আমি এত খেতে পড়ে আছি। আমার ট্রাক্টর জায়গা মতোই ছিল। আমার সাথে কি হয়েছিল তা জানতে দেওয়া হলে আমি ঘটনাটা বললাম এবং পরবর্তীতে আমাকে একজন হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো।
হুজুর আমাকে বলছিল যে সেই জিনিসটি নাকি আমাকে শুধু ভয় দেখানোর জন্য এসেছিল, কিন্তু আমি যদি আবারও রাতের ট্রাক্টর চালাই একা একা তাহলে আমার নাকি প্রাণও চলে যেতে পারে। এরপর আমি আর জীবনে রাতের বেলা কখনোই ট্রাক্টর চালাইনি এবং আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি এখন ঠিক আছি। এখনো ট্রাক্টর চালিয়ে জীবন নির্বাহ করছি। এই ছিল আমার ঘটনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাকে আপনার ঘটনাটি পাঠানোর জন্য। আর সেটাই ভয় নিজের মাধ্যমে আপনার নিজের বৌদ্ধিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান আমাদের ইমেল অ্যাড্রেসে। অর্থাৎ আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেল করতে হবে। আমি আবার একবার বলে দিচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটি। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে void.net@gmail.com, which is bhoydotnet@gmail.com। অথবা আপনি অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল পাঠাতে পারেন। তো চলুন চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা আমাদের ঘটনাগুলো এনজয় করছেন এবং সম্পূর্ণ সময়টা যদি আমাদের সাথে আছেন। আমি আরো একবার আর্য রিন বলছি ভয়েড অফ নেট ইউটিউব চ্যানেল থেকে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের দ্বিতীয় ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম। আমি আজ যে ঘটনাটি বলবো সেটি আমার এক রিলেটিভের কাছ থেকে শোনা। আমার বাসা ফরিদপুরের রাজবাড়ি এলাকার, আর এই ঘটনাটি সেখানেই ঘটে। এই ঘটনাটি 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার 2 সপ্তাহ আগের ঘটনা। তাদের গ্রামে একজন পুরোহিত ছিলেন। মানুষের বাড়িতে পুজো করা, মানুষকে বিয়ে পড়ানো, মানুষের শ্রাদ্ধ করা, মানুষের মৃতদেহ পড়ানো, বিভিন্ন পূজা মণ্ডপে পূজা করা ইত্যাদি কাজই ছিল ওনার পেশা। তিনি তার কাজের প্রণামী কারো কাছ থেকে চেয়ে নিতেন না। যে যা দিত সে খুশি মনেই নিয়ে নিত। তার গ্রামে বেশ নামডাকও ছিল। তার পরিবারে তার স্ত্রী, 2 ছেলে ছিল। বড় ছেলের বয়স 12 এবং ছোট ছেলের বয়স ছিল 8 মাস। পরিবারের কথা বলার কারণ হলো তার সাথে এবং তার পরিবারের লোকের সাথে আসলে সেই ঘটনাটি ঘটেছিল। একদিন রাতে তিনি ঘুমিয়েছিলেন। হঠাৎ রাত প্রায় 2টার মধ্যে তার কাছে 3 জন লোক চলে আসে। একজন বলল, আমাকে আপনি কিন্তু আমাদের সাথে যেতে হবে। আমাদের গ্রামের এই শ্মশানে আমাদের একজন লোক মারা গেছে, তাকে দাহ করতে হবে। তিনি বললেন, আপনারা সামনের দিকে গেগুন, আমি আমার পুস্ততে নিয়ে পেছন পেছন আসছি। তারপর তিনি পেছনে হাঁটছিলেন আর ওনারা সামনে হাঁটছিলেন। কিছুক্ষণ হাঁটার পর তারা শ্মশানে পৌঁছেও গেলেন। তিনি পৌঁছে দেখলেন পাশের একটা চাঁদের উপর একটা লাশ শোয়ানো। তিনি তাদের লাশ পরানোর সব জিনিসপত্র জোগাড় আছে কিনা সেটা জানতে চাইলেন। উত্তর ওনারা যা বললেন তা শুনে পুরোহিত সাহেব তো অবাকই হয়ে গেলেন। তারা বলল, কিচ্ছু লাগবে না। তারা লাশটা শ্মশানের মৃতদেহ পড়ানোর জায়গাতে শুইয়ে দিলেন এবং তাকে মন্ত্র পড়তে বললেন। তিনি মন্ত্র পড়তে শুরু করলেন আর আশ্চর্যজনক ভাবে কোনো কিছু ছাড়াই আগুন চলে গেল। কি যেন একটা বিড় করে পড়ল আর লাশটার গায়েও আগুন ধরে গেল। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এভাবে আগুন জ্বালালেন কি করে আপনারা? তারা একটু রাগে সুরে বলল, এটা আপনার না জানলেও চলবে, আপনি আপনার কাজ করেন। তারপর তিনি মন্ত্র পড়তে শুরু করলেন। কিছুক্ষণ পর তার কাজ শেষ করার পর তার হাতে তার একটা লাল কাপড়ের পুটলি দিয়ে তাকে বললেন, এটাই আপনার প্রণামী, আপনি এখন যেতে পারেন। তখন তিনি তার বাসায় চলে গেলেন এবং ঘুমিয়েও পড়লেন। তার এই পুটলিটা সে বালিশের নিচেই রেখে দিয়েছিলেন। তারপর পরের দিন সকালে ওই পুটলিটাতে কি আছে এটা দেখার জন্য তিনি পুটলিটা খুললেন। খুলে তার বেশ রাগ হলো। তিনি পুটলিটা খুলে দেখলেন ওটাতে তেমন কিছুই নেই, শুধু 4টে মানুষের দাঁত। সে ওই দাঁতগুলো দেখে এত রাগ হয়ে যায় যে তারপর তার বাড়ির পেছনে যে দোবাটা ছিল সেই দোবাতে সেই দাঁতগুলো উনি ফেলে দেন। এরপর থেকে শুরু হয় ঝামেলা। প্রতিদিন রাতে তার বাড়ির পাশের দোবাতে পানিতে অনেক শব্দ হতো। এমন মনে হতো যে পানির মধ্যে কেউ ঝড় উঠিয়ে ফেলেছে। তার আশেপাশের প্রতিবেশীরা তাকে বলতো, কি ব্যাপার পুরোহিত মশাই, আপনার বাড়ির পাশে ডোবায় কি বিদেশি মাগুর চাষ করছেন নাকি? রাতে অনেক শব্দ শুনে সে উত্তর দিত, কই মা, তো এরকম তো কিছু না। পরের দিন আবার একই রকম শব্দ। তখন প্রতিবেশীরা আবার বলতো, আপনি কি খাওয়ানোর ভয়তে আমাদেরকে বলছেন না? তারপর রাতে এসে একটা শব্দ দেখে। শব্দে কেউ তাকে বলছে, তোকে এত মূল্যবান একটা জিনিস দিলাম আর তুই সেটা ফেলে দিলি। কাজটা কিন্তু তুই মোটেও ভালো করলি না, তোকে অবশ্যই এর মূল্য দিতে হবে। পরের দিন আবার সেই একই শব্দ। এবার সে মনে মনে ঠিক করলো, আমি দেখবো এর ভেতরে কি আছে।
এরপর সে মাছ ধরার ছিপটা ফেলতেই দেখে ওই চাঁদটা দাঁতের একটা দাঁত। সে ভয়তে দৌড় দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ল। আর এবার হলো সমস্যা। হঠাৎ একদিন সকালবেলা তার বড় ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিলই না। পরে তাকে পাওয়া গেলে সেই ডোবার ভেতরে মৃত অবস্থায়। এরপর তার স্ত্রী অনেক ভেঙে পড়েন আর পাগলের মতো হয়ে যান। তার 3 সপ্তাহ পর আবার ঘটল আরেক দুর্ঘটনা। সেবার তার কোনো একটা কাজে তার গ্রাম থেকে 2-3 গ্রাম দূরে যেতে হয়। তার ফিরতে রাত হয়ে যায়। সে আবার গরম খাবার খেতে বেশ পছন্দ করত। তাই সে বাসায় ফেরার আগেই তার স্ত্রী তার জন্য গরম ভাত বা খাবার সাজিয়ে রাখত। তবে তার বড় ছেলেটা যাওয়ার পরে তার ছোট ছেলেকে তার স্ত্রী সবসময় চোখে চোখেই রাখতেন। তাহলে সে বাসায় আসার পরে তার ছেলেটাকে তার কাছে দিয়ে তারপর তার স্ত্রী খাবার গরম করতে যেত। ঘটনাতে সেই দিন রাত ছিল 10টা। তখনকার সময় রাত 10টা মানে কিন্তু গ্রামে অনেক রাত। ফিরে তিনি দেখলেন তার স্ত্রী আর ছোট ছেলেকে করে নিয়ে বিছানায় বসে আছেন। আর একটা হাসি দিয়ে বলল, বাকিটাও নিয়ে গেলাম বলে সাথে সাথে সে অদৃশ্য হয়ে গেল। উনি দেখলেন যে তার স্ত্রী রান্নাঘরে। তার স্ত্রী 2 পুত্রকে হারানোর পর সেই শোক সইতে না পারে 2 সপ্তাহ পরে মারা যান। ওই পুরোহিত এখনো জীবিত আছেন কিনা তা আসলে কেউ জানে না। তবে তার করা একটা ভুলের জন্য উনি বেশ আফসোস করতেন। পরবর্তীতে সে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি। তিনি সন্ন্যাসী হয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। স্বাধীনতার পরেও তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ধন্যবাদ। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সকলের কথাটি ভালো লেগেছে এবং আপনারা এনজয় করছেন। তো চলুন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়। আর কথা বাড়াবো না, আসুন শুনে আসি আমাদের পরবর্তী ঘটনাটি। ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সম্পূর্ণ সময়টি আমাদের সাথে আছেন এবং আমাদের ঘটনাগুলো এনজয় করছেন। তো আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের পরবর্তী অর্থাৎ 3য় ঘটনায়। তো যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। বহু মানুষের বিচিত্র সব ভৌতিক অভিজ্ঞতা তাদের কাছে শেয়ার করে। তেমনি একটা ঘটনা ঘটেছিল আমার খুব কাছের বন্ধু তন্ময়ের সাথে। কাদের সূত্রে সে সস্ত্রীক আমেরিকা থাকে। ঘটনাটি সেখানকারই এবং ওরই মুখে শোনা। সেই ঘটনাটি আমি ওর মুখে যেভাবে শুনেছি সেভাবেই তুলে ধরছি। কিরা তন্ময়, বেরিয়ে যাবি নাকি? শুক্রবার রাত 12টার পর ফোন যখন সৈকত করেছে তখন এই প্রশ্ন শোনার পর তন্ময় প্রস্তুতি ছিল। প্রায় প্রতি শুক্রবারই তারা রাতে দলবল নিয়ে শহর থেকে মাইল 2 দূরে নির্জন বেরিলেকে ঘুরতে যায়। দলবল বলতে ওরা 4 জন বন্ধু। সৈকতের গাড়ি নিয়ে ওরা ঘুরতে বের হয় সপ্তাহান্তে নির্জনতা উপভোগ করতে। বেরিলেকের কোনো বিকল্প নেই। মিশরের এই ছোট শহরে এমনিতেই বাসা থেকে গাড়িতে বেরিলেকে যেতে 15 মিনিটের বেশি সময় লাগে না। ইন্টারস্টেট ধরে মিনিট 10 টানলেই হাতের বাম দিকে পড়ে বেরিলেক। আর এই রাস্তায় উঠলেই গাড়ির হেডলাইট ব্যতীত আর কোনো আলোই যেন চোখে পড়ে না। চারিদিকে ম্যাপলিফের জঙ্গলের মধ্যে দিয়ে সরু পিচ চালা রাস্তা। গভীর রাতে এদিকে আসলে হার হামেশাই চোখে পড়ে হরিণের পাল। কখনো কখনো তারা চলে আসে একেবারে গাড়ির সামনে, যেন তারা আপত্তি জানাচ্ছে তাদের শান্ত ভ্রমণে বিঘ্ন ঘটানোর জন্য। গ্রীষ্মকালে গভীর রাতে বেরিলেক ভরে যায় শখের মাছ শিকারি দিয়ে। তারা ঘন্টার পর ঘন্টা মাছের ছিপি নিয়ে বসে থাকে। এই বুঝি বসিতে স্যালমন ধরা পড়ল। কিন্তু যত শীত পড়তে থাকে এই বেরিলেক যেন তত বেশি জনমানবহীন হয়ে পড়তে শুরু করে। সৈকত তন্ময়দের মতন কিছু অ্যাডভেঞ্চার প্রিয় যুবক ছাড়া সেখানে কেউই যায় না। এখন অক্টোবর মাসের শেষ, যা খেয়ে শীত পড়তে শুরু করেছে। শীতল বাতাসে নাক কান জমে যাওয়ার মতো অবস্থা। গাড়ি থেকে নেমে তন্ময় রীতিমতো কাঁপতেই লাগলো। এমন অবস্থায় একটা সিগারেট যেন না ধরালেই নয়। চারিদিকে লেকের ওপারে অনেক দূরে নিরবতার একটা লাল বিন্দু, আর তন্ময়ের সিগারেটের আগুন ছাড়ার কোনো আলো নেই। অবশ্য আকাশের দিকে তাকালে সে কথা মনে হয় না। চাঁদহীন আকাশের দিকে তাকালে সবার আগে নজর আসে জল জলে সুখ তারা। দূর আকাশে সম্বোধিত উপস্থিত হয়েছে যে তারা দানবীয় বৃহস্পতি, লাল আকাশের অধিকারী মঙ্গল, বরফ শীতল ইউরেনাস, এমনকি বলয়রাজ। শুনিয়া শিহাব তন্ময়ের মতন ওরাও বুঝি বেড়াতে এসেছে বেরিলেকের আকাশে। লেকের ধারে কফি মাগে চুমুক দিতে দিতে আড্ডা দেওয়া শুরু হলো। আর কি বাড়ি ফিরতে ইচ্ছা করে, কিন্তু না, ফিল না ফেললেও তো চলবে। কেন?
একটু পরে তন্ময়ের বাসা থেকে ফোন আসা শুরু করে। তুমি কি আজকে বেরিয়ে ঘুমাবে নাকি? তোমার লক্ষণ তো এরকমই মনে হচ্ছে। অগত্যা বাড়ির পথ ধরতে হলো। ইন্টারস্টেটের এক্সিট দিয়ে বাড়ির পথ ধরতেই সৈকতের মাথায় যথারীতি অ্যাডভেঞ্চারের পোকা ঢুকলো। লায়ন্স পার্কের সাথে যে পুরনো গোরস্থান আছে সেখান থেকে একটু ধুয়ো মেরে আসি। সৈকতের প্ল্যান শুনে পেছন থেকে শান্ত হিমেল রীতিমতো আনন্দে লাফাতে শুরু করলো। গণতান্ত্রিক দেশে যেখানে 4 জনের মধ্যে 3 জনই এক পায়ে খাড়া, সেখানে তন্ময়ের আপত্তি জানানোর কোনো সুযোগ আসলে ছিলই না। এমনি তো তার অ্যাডভেঞ্চার তেমন কোনো আপত্তি না থাকলেও সে ভাবছে কবরস্থান থেকে বাসায় ফেরার পর বউ তাকে না সে সাথে ধূপ ধূপ দিয়ে সহ্য করে। লায়ন্স পার্কের কবরস্থান হচ্ছে এই শহরের সব থেকে পুরনো গোরস্থান। বলা হয় সেখানে 400 থেকে 500 বছরের পুরনো কবরও আছে। আর এই গোরস্থান এতই বড় এবং ধাঁধালো যে সেখানে নাকি রাতে কেউ ঢুকলে পায়ে হেঁটে ঢুকলে আর ফিরিয়ে আসতে পারে না। বছর 5 আগে রূপন নামের এক ছেলে বন্ধুদের বাজি ধরতে গিয়ে রাতে পায়ে হেঁটে গোরস্থানে ঢোকার পর বেমালুম যেন নিখোঁজ হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার নিথর দেহ 3 দিন পর গোরস্থানের ভেতর থেকে পরিত্যক্ত গর্তে পড়ে থাকতে দেখা যায়। এরপর থেকে কথা ছড়িয়ে পড়ে রাতের বেলা এখানে হেঁটে প্রবেশ করা নিষেধ। বলাই বাহুল্য তন্ময় সৈকতের মতন উচ্চশিক্ষিত আধুনিক যুবকরা রূপমের এই ঘটনার প্রতি খুব বেশি একটা ইন্টারেস্ট দেখাবে না, বরং তারা মনে করে রূপম নিশ্চয়ই একা ভয় পেয়ে হার্ট ফেল করে মারা গেছে। ইটস নট এ বিগ ডিল। রূপমের ঘটনা মর্মস্পর্শী হলেও প্রকৃত কোনো ঘটনাই নয়। রূপমের ঘটনা প্রচ্ছন্ন কারণেই কিনা শিহাবরা গাড়ি নিয়ে গোরস্থানের ভেতর ঢোকা মনস্থির করল। খানিকটা ভেতরে ঢুকে একটা গাড়ি রাখার জায়গা দেখি সেখানে গাড়ির হেডলাইট নিভে গাড়িতে বসিয়ে রইল ওনারা। চারদিকে এক বিন্দু আলো পর্যন্ত দেখা যাচ্ছে না, এমনকি কোনো শব্দ পর্যন্ত কানে আসছে না। অথচ পেরিলেকের বাড়ি বাতাসের শব্দে কান পাতা যেন করে ঝালাফালা করে দিচ্ছিল। কিছুক্ষণে সবাই নিশ্চিত থাকার পরে সৈকত সবার আগে কথা বলল, কিরে ভয় পাচ্ছিস নাকি? উত্তরে সবাই কিছুটা নড়ে চড়ে বসলো। হিমেল তো বলেই ফেলল, তন্ময় বোধ হয় ভয় পাচ্ছে তাই না? উত্তরে তন্ময় কিছু না বললো, শান্ত রসিকতার লোভ সামলাতে পারল না। তন্ময় দেখ তো গাড়ির ভেতরে তেনার ঢুকে পড়েন কিনা, এত মাথা গোনা দিত। এবার সবাই হেসে ফেলল। ক্যালেন্ডারে পাতা করে আরেক শুক্রবার এসে হাজির। সৈকতের ফোন পেয়ে তন্ময় যথারীতি শীতের কাপড় পরে প্রস্তুত বাসার সামনে দাঁড়িয়ে আছে। সাধারণত সৈকতকে বাসার সামনে থেকে পিক করে। কিছুক্ষণ দাঁড়াতেই দেখা মিলল সৈকতের হোন্ডা সিভিক। গাড়ির হেডলাইট সেমিস্টারের শেষ ভাগে। সবাই চাপ বেশি বলে আজকে কেবল ওরা দুইজনই বেরিয়েছে, তাতে অবশ্য কোনো আপত্তি নেই। পেরিলেক যাবার ভূত তাদের মাথাতে তো বেশ ভারীভাবেই চেপেছে। আজকে পেরিলেকে কেমন যেন একটা অন্যরকম লাগছে। অন্যদিন এখানে গাড়ি ধরতে দেখলি চোখে পড়ে রিকনের দৌড় কিংবা কোনো খরগোশের নাড়াচাড়া, কিন্তু পুরো এলাকা যেন আজকে জনমানবহীন, বরং প্রাণীহীনও আছে। অবশ্যই এই হিমাঙ্ক ছুঁই ছুঁই ঠান্ডার মধ্যে ওরাই বা থাকবে কেন? গর্তের বাইরে তন্ময় যথারীতি গাড়ি থেকে নেমে সিগারেট ধরালো। সৈকত বলল, আচ্ছা সেদিন যে রূপমের কথা বললি না, ওর কি হয়েছিল? এটা পরে কি জানা গিয়েছিল? উত্তরে সৈকত খানিকটা রহস্য করে বলল, আসল শক্তি তো সেভাবে প্রকাশ পায়নি দোস্ত, কিন্তু আসল ব্যাপারটা আমার কানে এসেছিল। তোরা ভয় পাবি তো তাই পড়িনি। কি হয়েছে? ও কি হার্ট ফেল করে মরেনি? হার্ট ফেল করে কেউ মরলে কি চোখ খুলে পড়ে যায়? রূপমের কিন্তু চোখ করে পড়ে গেছিল। রূপম এর বাসা ছিল গোরস্থানের কাছাকাছি, অর্থাৎ সে আমার বাসার কাছেই থাকে। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম এই ব্যাপারে। শুরুতে কিছু না বলতে চাইলেও আমি আসলে অনেকটা নাচরবান্ধা হয়ে যাই জন্যে সেই কবরস্থানের কেয়ারটেকার আমাকে বলতে রাজি হয়। তিনি বলেছিলেন রূপমের 2 চোখ উদরের জায়গায় কিছুই ছিল না, মুখ ছিল হাঁক করা, শরীর ছিল অসংখ্য দাগে ভরা। লাশ দেখে মনে হচ্ছিল কেউ বুঝি তার শরীরের সমস্ত রক্ত শুষে নিয়েছে। এই আর কি বন্ধ করতো সৈকত, আমাকে বল তোর মনে হয় এরকম কিছু হতে পারে? উত্তরে সৈকত হেসে পড়ল, আমি কেমন করে জানবো রূপমের কি হয়েছে না হয়েছে? তবে তো সত্য, রূপমের লাশ যেখানে পাওয়া গেছিল কালকে রাতে আমি ওখানেই গাড়ি থামিয়েছিলাম। রাত 3টার দিকে তন্ময় বাড়ির পথ ধরল। আজকে বেজায় ঠান্ডা, আধা ঘন্টার বেশি থাকা গেল না। ইন্টারস্টেটের রাস্তাটাও আজকে ফাঁকা। অন্যদিন বড় বড় যেসব লরি দেখা যায় সেগুলো তেমন একটা চোখে পড়ছে না। জানালা দিয়ে সেসব খেয়াল করতে করতে তন্ময় বলল,
আচ্ছা সৈকত, বলে যে ঘাড় করিয়েছে সে দেখে ড্রাইভিং সিটে কেউ নেই। আচমকায় ভয় একটা স্রোত বয়ে গেল তন্ময় শির দ্বারায়। সে জানে সে যা দেখছে তা সত্যি নয়, এটা সত্যি হতেই পারে না। সে নিশ্চয়ই ভুল দেখছে, এটা নিশ্চয়ই কোনো হ্যালুসিনেশন। এতক্ষণে তন্ময়ের চোখ গেল গাড়ির ড্যাশবোর্ডে। সেখানে একজনের ছবি, নাম আর ফোন নাম্বার লেখা। নামটা আর কিছুই নয়, তা হলো রূপম মোটরস। তন্ময় এবার জ্ঞান হারালো। জ্ঞান ফেরার পর তন্ময় দেখল সে তার বাছার বিছানায় শুয়ে আছে। পাশে তার বউ অনন্যা, এমনকি সৈকত, হিমেল এবং শান্ত সবাই ছিল। কিছুক্ষণ পর তন্ময় স্বাভাবিক হলে সে জিজ্ঞাসা করল সে বাড়িতে কিভাবে এলো। উত্তরা অনন্যা বলল, তুমি তো সেই রাতে একা বেরোয় গেলে, এরপর থেকে তোমার ফোন বন্ধ পাচ্ছি। পরে আমি সৈকতকে ফোন দিলাম, ও বলল ও তো আজকে বেরিয়ে যায়নি। পরে আমি তো চিন্তায় পড়ে গেলাম। আমি সৈকতকে বললাম আমরা সবাই মিলে পেরিলেক চেক করে আসবো কিনা। পরে আমি সৈকত, শান্ত, হিমেল এবং বোমাকে নিয়ে সবাই পেরিলে গিয়ে দেখি সেখানে তুমিও নেই। পরে ভাবলাম তুমি পেরিলেক করে বাসায় চলে এলে কিনা। পরে বাসার সামনে আসতেই দেখি তুমি বাসার উঠানে অজ্ঞান হয়ে পড়ে আছো, মুখ দিয়ে সামান্য গ্যাসলা বের হচ্ছে। আমার চিৎকার শুনে একতলায় ডাক্তার ভদ্রলোক দরজা খুলে বের হয়ে এসে সবাই মিলে ধরে বিছানায় রাখতে আসলাম তোমাকে। তোমার জ্ঞান ফিরে এখন বলো তুমি কার সাথে কই গিয়েছিলে। এই প্রশ্নের উত্তর তন্ময় দিতে পারেনি। সে কেবল ফ্যাল দৃষ্টি তননার দিকে তাই রইল। কি উত্তর দেবে সে নিজেও তো জানে না ওর উত্তর। এই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আপনার ঘটনা পাঠানোর জন্য। আমরা আশা করব আপনারা আপনাদের ঘটনাগুলি আমাদের কাছে পাঠাবেন, এবং আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে আমাদের ইমেল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে boy.net@gmail.com, which is BHOYPOTNET@gmail.com। চলুন আমরা চলে যাব আমাদের চতুর্থ এবং সর্বশেষ ঘটনায়। ওয়েলকাম ব্যাক ডিয়ার লিসেনার্স। আশা করি আপনারা সম্পূর্ণ সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন এবং এখনো আছেন। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের আজকের এপিসোডের চতুর্থ এবং সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আমি সাকিব সামি। আমার বাসা যশোর। আমি যে ঘটনাটি লিখছি সেটা আমার এক পরিচিত বড় ভাইয়ের কাছ থেকে শোনা। একটা বিশেষ কারণে তার নামটা গোপন রাখলাম। ঘটনাটা সেই বড় ভাইয়ের এক বন্ধুর সাথে ঘটেছিল। তার বন্ধুর নাম ছিল হাবিব। তিনি একটি সরকারি অফিসের পিয়ন পোস্টে কর্মরত ছিলেন। বড় ভাইয়ের নিষেধ থাকায় তার বন্ধুর অফিসের ঠিকানাটাও গোপন রাখলাম। তার বন্ধু হাবিব বিবাহিত ছিলেন। ওনার একটা ভাই ছিল ছোট, যার নাম ছিল ইয়াকুব আলী। তার মা বাবা জীবিত ছিলেন না। ইয়াকুবের বয়স যখন 7 তখন তার বাবা মারা যান। এরপর ইয়াকুবের বয়স যখন 11 তখন তার মাও মারা যান। আর তারপর থেকে ইয়াকুব তার বড় ভাই হাবিবের কাছেই থাকত। ঘটনাটা আজ থেকে প্রায় 25 থেকে 30 বছর আগের ঘটনা। তখন ইয়াকুব বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় আসা যাক। হাবিব ভাই বিবাহ সূত্রে প্রায় 8-10 বছর হতে চলল, কিন্তু তাদের কোনো সন্তান ছিল না। এটা নিয়ে তাদের মধ্যে বেশ দুঃখ চলছিল। বিভিন্ন ডাক্তার কবিরাজ দেখানোর পরেও কোনো লাভ হচ্ছিল না। আশেপাশের সব বাচ্চারা খেলা করত, এটা দেখে হাবিব ভাইয়ের স্ত্রী বেশ কষ্টই পেতেন, কিন্তু তাদের তেমন কিছু করারই ছিল না এই বিষয়ে। আসলে একদিন সকালে প্রতিদিনের মতোই হাবিব ভাই সকালে নাস্তা শেষ করে অফিস চলে গেলেন। ইয়াকুব তার কলেজ চলে গেল। আর বাড়িতে তখন হাবিব ভাইয়ের স্ত্রী একাই ছিলেন। সে দুপুরের জন্য রান্না করছিল, কারণ হাবিব ভাইয়ের বাসা থেকে অফিস কাছে হয় দুপুরের বাসায় এসে খেয়ে যেতেন উনি। তাই তার স্ত্রী বেশ ব্যস্ততার সাথে দুপুরের খাবার রান্না করছিলেন। হঠাৎ বাড়িতে একজন লোক এসে উপস্থিত হল। তাকে দেখি মনে হচ্ছিল যে সে আসলে পাগল। তার গায়ে ছিল ময়লা জামা, তার চুলগুলো ছিল বেশ বড় বড়, আর শরীর থেকে বেশ বাজে দুর্গন্ধ আসছিল। সে হাবিব ভাইয়ের স্ত্রীকে বলল, মা, তোর ঘরে কি কোনো খাবার আছে? আমি 3 দিন ধরে বেশ ক্ষুধার্ত রে মা, আমাকে কিছু খেতে দিবি? হাবিব ভাইয়ের স্ত্রী বললেন, ভাত আর ডাল আছে বাবা, মাছ এখনো হয়নি, আপনি কি খাবেন? পাগল বাবা তখন বললেন, আমি মাছ খাই না মা, তুই ডাল বাদ দে আমাকে। তারপর হাবিব ভাইয়ের স্ত্রী তাকে বলে বসলেন যে আপনি বসেন, তাহলে আমি ভাত বেড়ে দিচ্ছি। এরপর উনি তাকে ভাত এবং ডাল দিয়ে খেতে দিলেন। এরপর সে ভাত খেয়ে বলল, বড় তৃপ্তি পেলাম রে মা। তারপর হাবিব ভাইয়ের স্ত্রীকে সে জিজ্ঞেস করল, কিরে মা,
তোদের কোনো সন্তান নেই? তিনি আফসোসের সাথে বললেন, না বাবা। তারপর সে পাগলটা বললেন, চিন্তা করিস না মা, তোরও সন্তান হবে। তখন হাবিব ভাইয়ের স্ত্রী বললেন, কি করে বাবা? উত্তরে পাগলটা বললেন, আজ শেষ রাতে তুই আর তোর স্বামী তোদের ঘরের পেছনে যাবি, আর সেখানে গিয়ে তোদের যে আম গাছটা আছে সেই আম গাছে একটা ঝুলন্ত অবস্থায় আম দেখতে পারবি। সেই আমটা তুই আর তোর স্বামী দুজনে ভাগ করে খাবি, আর দেখবি মা, তোর সন্তান হবে। তবে হ্যাঁ, তোর ছেলে বা মেয়ে যেই হোক না কেন, তার বয়স 12 বছর হওয়ার পর্যন্ত তাকে বেশ সাবধানে রাখতে হবে। তারপর হাবিব ভাইয়ের স্ত্রী বললেন, বাবা, এখন তো বর্ষাকাল, আর এই সময়ে আম কি করে হবে? পাগলটা শুনে বেশ রেগে গেলেন। বলল, তোকে যতটুকু করতে বলিস সেতটুকুই করবি, এত কথা বলিস কেন? আর তারপর উনি সেখান থেকে চলে গেলেন। পাগল চলে যাওয়ার পর সে দেখল পাগলটা যতটুকু ভাত খেয়েছিল তা আবার ভাতের হাঁড়িতেই যেন এসে গেছে। হাঁড়িটা একদম খালি মনে হচ্ছে না। দেখে উনি বেশ অবাক হলেন। তারপর হাবিব ভাই অফিস থেকে ফিরে আসলে উনি হাবিব ভাইকে সবগুলো কথা খুলে বললেন। হাবিব ভাই সব শুনে বললেন, তুমি হয়তোবা স্বপ্ন দেখেছ। ওনার স্ত্রী বললেন, না না, সত্যি বলছি। বলে রাখা ভালো, তাদের পরিবারের সবাই বেশ নামাজি ছিলেন। তারপর দিন ফজরের নামাজ পড়ার পর তারা দুজনে ঘরের পিছনে গেলেন। গিয়ে তারা সত্যি সত্যি আম গাছের আম দেখতে পেলেন। তারা অসময়ে আম দেখে বেশ অবাক হয়ে যান। তারপর তারা দুজনে সেই আমটা ভাগ করে খান। খাওয়ার পর তারা দুজনেই দুজনকে বলতে থাকে, জীবনে এত আম খেয়েছি, এরকম আম তো কখনো খাইনি। এই আমটার স্বাদ একেবারেই অন্যরকম ছিল। দুনিয়ার আমের স্বাদের মতো এই আমের স্বাদ হয় না। যেহেতু এই পাগলটা নিষেধ ছিল এই কথাটা স্বামী ছাড়া যেন কেউ জানতে না পারে, তাই এই বিষয়ে ইয়াকুবও কিছু জানত না। তারপর তারা দুজনেই ঘুমাতে চলে গেলেন। কয়েকদিন পর হাবিব ভাইয়ের স্ত্রী টের পেলেন যে তিনি অন্তঃসত্ত্বা। তাড়াতাড়ি পরীক্ষা করার পরে আসলেই জানা গেল যে উনি গর্ভবতী হয়েছেন। সকলেই বেশ খুশি। তার কয়েক মাস পরে হাবিব ভাইয়ের স্ত্রী একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেন। আদর করে তার নাম রাখা হয় লামিয়া। সেই লামিয়া যখন একটু একটা হামাগুড়ি দেয়, তখন থেকে সে অনেক দুরন্ত প্রকৃতির ছিল। এক জায়গায় চুপ করে বসেই থাকতে পারত না, হামাগুড়ি দিয়ে এদিক ওদিক চলে যেত। হাবিব ভাইয়ের স্ত্রী সবসময় তাকে চোখে চোখে রাখতেন, কারণ সেই পাগলটা তাকে 12 বছর পর্যন্ত বেশ সাবধানে রাখতে বলেছিলেন। তার কয়েকদিন পর লামিয়া হাঁটা শিখে গেল। তাদের বাড়ির পিছনে বেশ বড় একটা পুকুর ছিল, আর এই জন্যই তাদের বেশ ভয় ছিল। একসময় হাবিব ভাই ঠিক করলেন তার মেয়ের মাজায় একটা ঝুনঝুনি বেঁধে দেবেন, যেন তিনি যখন ঘরের বাহিরে থাকবেন তার স্ত্রী যেন টের পায় যে মেয়ে কোন দিকে আছে এবং কোথায় যাচ্ছে। কিন্তু তারা যে ভয় পেত ঠিক সেটাই হলো। একদিন হঠাৎ করে সকাল থেকে লামিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া যাচ্ছিল না। সে যখন নিখোঁজ হয় তখন তার বয়স ছিল 5 বছর। বিকেলে লামিয়ার লাশ তাদের বাড়ির পেছনে পুকুরে ভেসে ওঠে। তার মুখটা সাদা ফেসফেসে হয়ে গিয়েছিল। হাবিব ভাইয়ের স্ত্রী অনেক অসুস্থ হয়ে পড়েন এই ঘটনার পরে। তিনি বারবার জ্ঞান হারিয়ে ফেলছিলেন। তিনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে হাসপাতালে ভর্তি করাতে হলো ওনাকে। হাসপাতালে ভর্তি করানোর কারণে তিনি তার মেয়ের শেষ দেখাটাও দেখতে পারেননি। আর লামিয়া শেষ জানাজাতে ভালোভাবে সম্পন্ন হয়নি, কারণ তার লাশ অনেক ফুলে ফেপে গিয়েছিল, কারণ সে অনেকক্ষণ পানির ভেতরে ছিল। ঘটনার পরে শুরু হলো। বেশ কিছুদিন পরে হাবিব ভাই একদিন রাতে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হন। আমি জানি গ্রামের টয়লেট সবসময় বাইরে থাকে, তবে বলে রাখা ভালো, লামিয়ার কবরটা ছিল হাবিব ভাইয়ের বাড়ির পেছনের বাগানে। টয়লেটে কাজ শেষ করে তিনি যখন তার ঘরের দিকে যেতে শুরু করলেন, তখন দেখতে পেলেন তার মেয়ে লামিয়ার কবর দিক থেকে একটা আলো উঠে এদিক ওদিক চলছে। উনি একটু ভয় পেলেন। তারপর উনি ঘরের ভেতরে চলে গেলেন। পরে তাতে তারা উঠোনে কারো হারাহাতির আওয়াজ শুনতে পেলেন। শুধু তাই নয়, তারা রাতের উঠোনে ঝুনঝুনির আওয়াজে পেতেন। তাদের মনে হচ্ছিল কি যেন ঝুনঝুনি পরে তাদের উঠোনে এদিক থেকে ওদিক দৌড়াদৌড়ি করছে। তারা সবাই সে শব্দ পেলেও তারা ভয়ের কারণে বের হওয়ার সাহস পাচ্ছিলেন না। হাবিব ভাইয়ের স্ত্রী তার মেয়েকে কোনোভাবেই ভুলতে পারছিলেন না। সে সবসময় তার মেয়ে লামিয়ার কবরের কাছে যেত, কবরের উপর শুয়ে কান্নাকাটি করত। তারপর প্রতিবেশীরা তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে তাকে বাড়িতে নিয়ে আসত। একদিন তারা দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল রাতের বেলা। দরজার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে এবং বলছে, আব্বু, 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 দরজা খোলো, আমি তোমার লামিয়া। ওনারা বেশ ভয় পেয়ে গেলেন। হাবিব ভাই দরজা খুলতে না ছিল, তার স্ত্রী এক তুরুকে দরজা খুলে দেন। তারা দেখে যে মৃত লামিয়া বাইরে দাঁড়িয়ে আছে। তার চেহারা ছিল ফ্যাকাশে,
যেমন অনেক সময় পানিতে ডুবে থাকলে মানুষের হয়। সে হাবিব ভাইকে বলছে, তোমরা আমাকে কেন সেই বাগানে একা ফেলে আসছো? আব্বু, আমার খুব কষ্ট হয় সেখানে থাকতে। তারপর হাবিব ভাইয়ের স্ত্রী ওনাকে করে নিতে চান। হাবিব ভাই নিতে দিলেন না। তিনি তার স্ত্রীকে ঘরের ভেতর ঢুকিয়ে দরজা বন্ধ করে দিলেন। একদিন অফিস শেষ করে সে সন্ধ্যায় বাজারে করতে গেল। সে গিয়ে একটা চায়ের দোকানে বসলো। চায়ের দোকানে তার পাশের এক প্রতিবেশীও চা খাচ্ছিল। তখন সে তাকে বলল, আমি প্রায় একটা বিষয় দেখি, তোমরা কি সেটা দেখো? হাবিব ভাই জিজ্ঞাসা করলেন, কি? ব্যক্তিটি বলল, আমি প্রায় আমার ঘরের জানালা দিয়ে সেখানে তোমার মেয়ের কবর দিয়েছ, মানে যেই জায়গায় কবর দিয়েছ সেখানে একটা আলো দেখি। আলোটা এদিক থেকে ওদিক চলে যায়। আমি প্রথমে ভাবতাম তোমাদের বাড়ির হয়তো বা কেউ মোমবাতি নিয়ে টয়লেটে যায়, কিন্তু আমি একদিন বিষয়টা ভালোভাবে লক্ষ্য করে দেখলাম তখন দেখলাম যে এটা আসলে কোনো মানুষ না, এটা জাস্ট একটা লাইট, একটা আলো। তারপর একটা খুশির খবর জানা যায়, হাবিব ভাইয়ের স্ত্রী দ্বিতীয়বারের মতো গর্ভবতী হন। আর কয়েকদিন পর আবার আরেকটি কন্যা সন্তানের জন্ম দেয়। তারা বেশ খুশি হলো। সন্তান জন্ম দেওয়ার ফলে হাবিব ভাইয়ের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়। তখন তাদের বাড়িতে কেউ ছিল না, শুধুমাত্র ইয়াকুব একা ছিল। হাবিব ভাই সেই রাতে তার স্ত্রীর সাথে হাসপাতালেই ছিল। সে সকালবেলায় বাসে ফিরে থাকলেও ইয়াকুব অজ্ঞান হয়ে উঠোনে পড়ে আছে, আর তার গায়ে বিশাল জ্বর ছিল। হাবিব ভাই তাকে জিজ্ঞাসা করলেন, এই ইয়াকুব, তোর কি হয়েছে? ইয়াকুব যা বলল তা ছিল কিছুটা এমন, ভাইয়া, তোমরা যখন হাসপাতালে চলে গেলা আমি তখন বাসায় একাই ছিলাম। আমি একা একা বাসায় থাকতে মানে কেমন যেন একটা ভয় লাগছিল আমার। আমি রাতের খাবার শেষ করে ঘুমিয়ে পড়লাম। পরে বেশ কিছুক্ষণ পর আমি উঠোনে একটা শব্দ শুনতে পেলাম। সে শব্দটা এমন ছিল যেন ঝুনঝুনি পরে কেউ হাঁটছে। আমি বললাম, কে উঠানে? তারপর আমি সাহস করে দরজা খুলে দেখতে গেলাম, আর আমি যা দেখলাম তা ছিল লামিয়া আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর ভয়ানক চেহারাটাকে সহ্য করতে পারিনি। আমি অজ্ঞান হয়ে পড়ে যাই উঠোনে। এরপর হাবিব ভাইয়ের দ্বিতীয় মেয়েকে নিয়ে বাসায় আসা হল। আর এই ছোট্ট মেয়েটার আচরণও বেশ অস্বাভাবিক লক্ষ্য করা যায়। সে সারাদিন দোলনার উপরে শুয়ে উপরের দিকে তাকিয়ে থাকে, সারাদিন একা একাই হাসে। তাকে দেখে এমন মনে হতো সে যেন কারোর সাথে কথা বলছে এবং খেলা করছে। এক পর্যায়ে হাবিব ভাইয়ের স্ত্রী তার মেয়ের সব কথা খুলে বললেন। সে বলল, চিন্তা করো না, ও আমাদের মেয়ে লামিয়া, ও আমাদের কোনো ক্ষতি করবে না। তারপর একদিন হঠাৎ করে আবার সেই পাগলের উদয় আয়। সে এসে বলে, তোকে বলেছিলাম না মা, তোর মেয়েকে 12 বছর পর্যন্ত চোখে চোখে রাখবি। সেদিন হাবিব ভাইদের বাড়িতে কেউ ছিল না। পাগলটা বলল, তোর মেয়ের জানাজাটা ভালোভাবে সম্পূর্ণ হয়নি মা, তুই কোন একটা হজুর থেকে গায়েবানা জানাজা পড়িয়ে দিস, দেখবি সব সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরেই পাগলের কথা মতো গায়েবানা জানাজা পড়ানো হলো। তারপর থেকে লামিয়াকে আর কখনো দেখা যায়নি। তারপর হাবিব ভাই চাকরি থেকে বদলি নিয়ে অন্য এলাকায় চলে যান। এটাই ছিল ঘটনা। ধন্যবাদ প্রিয় শ্রোতা বন্ধু আপনাকে আপনার ঘটনাটি পাঠানোর জন্য। আশা করি আপনারা সকলেই ঘটনাটি পছন্দ করেছেন এবং আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। তো আজকে আমাদের এপিসোডের আয়োজন এতটুকু পর্যন্তই ছিল। তো আজকে আমাদের বিদায় নেওয়ার পালা চলে এসে গেছে। আশা করছি আবারও খুব দ্রুত আপনাদের মাঝখানে আমরা ফিরে আসবো। তো চলে যাবার আগে একটা কথা না বললেই নয় যে আপনারা যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান তাহলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইমেইল করতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেসটি আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, bhoy.net@gmail.com, which is bhoydotnet@gmail.com। এছাড়াও আপনি যদি আমাদের ফেসবুক পেজে কানেক্টেড হতে চান তাহলে আমাদের ফেসবুকের অ্যাড্রেসটি আপনাকে মনে রাখতে হবে, which is www.facebook.com/bhoy.net, which is www.facebook.com/bhoydotnet। তো আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে আগামী কোনো একদিন, আগামী নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমি আরজে রহিম, সাইনিং অফ। আসসালামু আলাইকুম।